কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে মূলত একটা সম্পূর্ণ ভিন্ন টপিক নিয়ে আলোচনা করতে এসেছি, যেটা জাস্ট কয়েকদিন আগে তোমাদের সঙ্গে আলোচনা হয়েছিল অলরেডি, এবং মূলত তারই এক্সটেন্ডেড পার্ট হিসাবে আমি আলোচনা করতে এসেছি। বিশেষত যে জিনিসটা আমাদের প্রাত্যহিক জীবনে সবার প্রথম প্রয়োজন। প্রাত্যহিক জীবনে আমাদের যদি বলি যে সবার প্রথম প্রয়োজন হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এবং এই তিনটে জিনিস যদি কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু আমাদের যেটা মেন দরকার সেটা হচ্ছে শিক্ষা। কারণ আজকে আমেরিকা একটা বিভিন্ন রকম নিজের শাসন নীতি দেখাচ্ছে, আমাদের দেশে বিভিন্ন রকম কূটনৈতিক ব্যবস্থাপনা চলছে। এবার যারা আজকে এই টোটাল জিনিসপত্র চালনা করছেন, এই যে চালিকা শক্তি, এটা তো দিনের পর দিন আরো বাড়াতে হবে। কারণ একটা মানুষই দীর্ঘদিন ধরে সেই পোস্ট হোল্ড করতে পারে না, তো নতুনদেরকে বা নিউ জেনারেশনকেই তাই সেই সমস্ত জায়গাগুলোকে হোল্ড করার জন্য এগিয়ে আসতে হয়। তো সেই রেসপেক্টে আমাদের এখন যেটা হচ্ছে যে শিক্ষা রাজ্য স্তরে অত্যন্ত পরিমাণে কাঠিন্যতায় পরিপূর্ণ হয়ে গেছে। মানে আমরা চাইলেও সে শিক্ষাকে গ্রহণ করতে পারছি না বিভিন্ন সরকারি স্কুলগুলোতে। কেন? আমার বললে মনে পড়ে, যখন আমি ছোটবেলায় ছিলাম, আমি নিজেও সরকারি স্কুল থেকে পড়াশোনা করেছি। আপনারা হয়তো যারা যারা বর্ধমান থেকে আছেন তারা হয়তো চিনবেনও যে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল যে বিদ্যালয়টা রয়েছে সেখান থেকে আমি নিজে পাস আউট। তো সেই বিদ্যালয় যে আমরা হাই স্কুলে গিয়ে পৌঁছাচ্ছি তার আগে তো একটা হাতে করে দিতে হয়। যদি আমি আজকে অ আ না শিখি তাহলে কি করে আমি টোটাল একটা বর্ণ লিখতে পারবো, বা টোটাল কি করে আমি একটা সেন্টেন্স লিখতে পারবো? লিখতে তো পারবো না। তো সবার প্রথমে আমাকে অ আ শিখতে হবে, এবং সেই হাতে খড়িটা হয়ে থাকে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে। এবং এখনকার পরিসংখ্যান হিসাবে দেখা যাচ্ছে যে এই সমস্ত প্রাইমারি স্কুলগুলো হয়ে যাচ্ছে লুপ্ত প্রায়, যেখানে শিক্ষকের অভাবে বিদ্যালয় বন্ধের পথে, বা একটা শিক্ষক কোনো মতে টেনে টুনে সেই সমস্ত বিদ্যালয়গুলোতে টানছেন। জেনারেলি যারা একটু সম্ভ্রান্ত পরিবারের বা যারা মোটামুটি ভাবে একটু ঠিকঠাক ভাবে নিজের লাইফস্টাইলটা লিড করছেন, সবসময় চাইবেন একটা বাবা হিসাবে, মা হিসাবে, দাদু হিসাবে, ঠাকুমা হিসাবে যে তার যে উত্তরসূরি রয়েছে সে প্রপার শিক্ষা পাক। এবং এই যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটা নেওয়ার জন্য কোনো বিদ্যালয় নেই, সরকারি স্কুলগুলোতে বিদ্যালয় নেই। অথচ আমাদের এটা ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আমরা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে কি পড়েছি? যে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 32 মধ্যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস পড়ছে, যার মধ্যে আমাদের যে শিক্ষার অধিকার সেটাও কিন্তু অতি অবশ্যই আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে। বিইং আ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, এবং আমরা ভারতবাসী হিসাবে আমাদের এটা মৌলিক দায়িত্ব বা কর্তব্য যে রাজ্য স্তরে যে সমস্ত সরকারগুলো রয়েছে তাদেরকে আমাদের শিক্ষা প্রদান করা, কিন্তু সেগুলো আজকে হয়ে উঠছে না। যখন প্রপার শিক্ষা পাচ্ছে না, সেই জন্যই বিভিন্ন বাবা মা বাধ্য হচ্ছে তাদের ছেলেদেরকে বিভিন্ন প্রাইভেট স্কুলগুলোতে পাঠাতে, যেখানে ফিস তুললে মাথায় হাত দিতে হয়। আমরা তো হয়তো এক বছরে পড়াশোনা করেছি 6 থেকে 7 হাজার টাকার মধ্যে, তাও অনেক বেশি বলে ফেললাম। ওখানে হয়তো এক দিনে সেটা খরচ হয়, সবার পক্ষে তো সেটা সম্ভব নয়। তো আমরা যে টোটাল ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে বলি যে সাক্ষরতার হার 77%, যেটা আমাদের 2011 আদমশুমারি অনুযায়ী সেটা দেওয়া হয়েছে বা বলা হয়েছে, সেখানে কিন্তু সেই জিনিসটা বলা হয়েছে যে 77% হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার। কিন্তু সাক্ষরতা হার বলতে কি এটা বোঝায় যে আমি কেবলমাত্র নিজের নামটা লিখতে পারি? তাহলে যদি শুধু নিজের নামটা লিখে সবকিছু হয়ে যেত, তাহলে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ কেন? তোমরা এই সমস্ত দপ্তরগুলোকে চালাবে বলে ভাবছো কি করে?
সরকারি স্তরে যেগুলো হয়ে থাকে সেগুলো শুধুমাত্র নিজের নামটা যদি সই করতে পারি তাহলে আমি স্বাক্ষর এই বলে বিবেচনা হয়ে থাকে। এবং দিনের পর দিন এই শিক্ষার বেহাল অবস্থা হয়ে যাচ্ছে। নমস্কার, আমি সুদীপ্ত ব্যানার্জি এবং আমার সঙ্গে রয়েছে এরকমই একজন 2022-এর টেট উত্তীর্ণ একজন প্রার্থী, যিনি দীর্ঘদিন ধরে মানে তোমাদের মধ্যে অনেকেই চেনো হয়তো এনাকে, যে ইনি 2022-এর পুরোপুরি, যে এখন তো আমাদের সিস্টেমটাই এরকম হয়ে গেছে যে আন্দোলন না করলে কোনো কিছু পাওয়া যায় না, ঠিক আছে, সমস্ত কিছুই পাওয়া যায়, টাকা পয়সাও পাওয়া যায়, ক্লাবে সমস্ত কিছু মানে সবকিছু হয়েও যায়, শুধুমাত্র আন্দোলনটা আমরা করতে পারবো। মানে সেই সমস্ত জিনিসপত্র হলো আমাদের যদি কোনো কিছু পেতে হয় তাহলে আন্দোলনের মাধ্যমেই পেতে হবে, নচেত বাকি সমস্ত সারাউন্ডিংস এর জিনিসপত্র আমাদের হয়েই যাবে। তো এবার এই জন্য ইনি 2022-এর যারা যারা টেট প্রার্থী রয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন রকম কর্মসূচির সূচনা করেন এবং বহু কিছু আন্দোলন বা যা যা করার দরকার, কর্মসূচি নেওয়ার দরকার, সেগুলো করার পরে একটা নির্দিষ্ট পর্যায়ে এখন এসে উপস্থিত হয়েছে যে যদি 2026-এ ভোটের আগে কোনো রকম কোনো ইন্টারভিউ নোটিশ না আসে তাহলে হয়তো পরবর্তীকালে এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, কারণ বয়স তো থেমে নেই, বয়স তো দীর্ঘদিন ধরে বেড়েই যাচ্ছে। তো সবার প্রথমে আপনাকে জানাই স্বাগত এই চ্যানেলে। তো এখনকার পরিস্থিতি অনুযায়ী কি অবস্থা আন্দোলনের, মানে ফল কি এতদিন পর্যন্ত হয়েছে বা কি কি আগামী দিনে আপনাদের কর্মসূচি রয়েছে যদি একটু বলেন। দেখুন, আন্দোলনটা আমাদের লক্ষ্য নয়, প্রথম কথা। 2017 সালের প্রাইমারি টেট নোটিফিকেশন হয়েছিল, তার দীর্ঘ 5 বছরের মধ্যে ডিএলএডরা নতুন কোনো পরীক্ষা দিতে পারেনি। 2022 সালের 11ই ডিসেম্বর প্রাইমারি টেট হয় এবং রেজাল্ট খুব দ্রুত হয় 2023 সালের 10ই ফেব্রুয়ারি। প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় ঘোষণা করেছিলেন এবার থেকে বছরে ন্যূনতম 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। একদম কোটান কোটা এই কথাটাই বলেছিলেন, একদম এটা মিডিয়ার সামনে উনি বলেছিলেন। কিন্তু গত প্রায় 3 বছর হতে গেল, মানে এই সেপ্টেম্বর মাস, ঠিক এইরকম সেপ্টেম্বর মাসের 11 তারিখের 2022 সালে আমাদের নোটিফিকেশন দিয়েছিল যে টেট হবে আপনাদের। 11/9/2022 আর আজ সেই সেপ্টেম্বর মাস, পাকা 3 বছর। একদম উত্তীর্ণ হয়েও কোনোভাবে নিয়োগ হয়নি। গতকাল একটা তথ্য বিকাশ ভবন থেকে প্রকাশ হয়েছে, শিক্ষা দপ্তর থেকে প্রকাশ হয়েছে, যেটা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুলগুলোর অবস্থা কতটা খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে। আমাদের রাজ্যে টোটাল 49,368টি প্রাইমারি স্কুল আছে, তার মধ্যে 2,215টি স্কুলে শিক্ষক শূন্য অথবা একজন শিক্ষক নিয়ে কোনো মতে চালানো হচ্ছে। ভাবতে পারছেন, 2,215টা স্কুল। এখন প্রাইমারির মধ্যে পঞ্চম শ্রেণীকে ইনক্লুড করা যেতে পারে, একদম 1 to 5 প্রাইমারি করে দিয়েছে। তাহলে প্রত্যেকটা সাবজেক্টে যিনি আজকে আর্টস পড়াচ্ছেন তিনি আজকে সায়েন্স পড়াচ্ছেন, কারণ একটা টিচার মানে তো তাই হবে। 2,215টা স্কুল, যেখানে রাইট টু এডুকেশন 2009-এ পরিষ্কার বলা আছে যে 60 জন শিক্ষার্থীর পিছনে ন্যূনতম, আবারও বলছে ন্যূনতম 2 জন শিক্ষক দরকার। রাইট টু এডুকেশনে শিক্ষার অধিকার আইনে বলছে 60 জন শিক্ষার্থীর পিছনে ন্যূনতম 2 জন টিচার দরকার। সেখানে 2,215টি স্কুলে শিক্ষক শূন্য। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকে এখানে এফিসিয়েন্ট পার্সেন্ট নেই তা নয়, আজকে এফিসিয়েন্ট পার্সেন্ট রয়েছে, কারণ আপনারা টেট পাস করেছেন। তো সেখানে আজকে রিক্রুটমেন্ট যদি ঠিকঠাক করে না হয় তাহলে এই সমস্ত ছেলেরা যারা আজকে পড়াশোনা করতে পারছে না তাদের দোষটা কি? আজকে যদি কেউ গরিব ঘরে জন্মায় তার তো কোনো দোষের মধ্যে পড়ে না। তো
তো তার একটা অধিকার যে আমি শিক্ষাটা সরকারের কাছ থেকে সঠিকভাবে পাবো। 14 বছর পর্যন্ত আমার শিক্ষা দেওয়াটা সরকারের কাজ। তারপর আমি যদি কিছু করতে পারি বা আমার যদি ক্যালমা থাকে, তাহলে সেক্ষেত্রে আমি নিজের এফিসিয়েন্সি দেখিয়ে বিভিন্ন জায়গাতে, বড় জায়গাতে পৌঁছে যাব। কিন্তু তার আগে পর্যন্ত দরকার। তো এটা তো একটা খুব চাপের বিষয়। আর যদি আমি বলি যে এরকম কি কোন রকম কোন স্কুল আছে যেগুলো বন্ধ হয়ে গেছে পুরোপুরি? একদমই একদমই স্কুল আছে প্রায়, যা তথ্য উঠে আসছে যে প্রায় 747টি প্রাইমারি স্কুলে একজনও পড়ুয়া নেই। আর প্রাথমিকে 11,515টি স্কুলে শিক্ষকের অভাবে 30 জনের কম পড়ুয়া চলে এসেছে। ভাবতে পারছেন, অনেক স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে। আর এই যে গতকাল যে শিক্ষা দপ্তর থেকে যে নোটিফিকেশন জারি করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে 2215টি স্কুলে যেখানে শিক্ষক শূন্য বা একজন শিক্ষক রয়েছে, সেই জেলার অন্যান্য স্কুল থেকে সেখানে বদলি করা হচ্ছে। যেখানে নিয়োগ করার প্রয়োজন, যেখানে নিয়োগের দরকার, রিক্রুটমেন্টের দরকার, শিক্ষক নিয়োগের দরকার, সেই রিক্রুটমেন্ট না করে একটা স্কুল থেকে শিক্ষক নিয়ে কোনো মতে কাজ চালানোর মতো সেই সব স্কুলে পাঠানো হচ্ছে। কোনো আইনি জটিলতা নেই, কোনো সমস্যা নেই, এইভাবে বঞ্চিত করে রাখা হচ্ছে আমাদেরকে। 2022 আমার দেখা সবচেয়ে শ্রেষ্ঠ টেট। একদম, কারণ প্রত্যেকটা কার্বন কপি ওএমআর এর আপনার কাছে রয়েছে, সমস্ত কিছু অন ক্যামেরা রেকর্ডের মাধ্যমে পরীক্ষা হয়েছে, এবং আজ অব্দি কোনোদিন কোনো কিছু এর মধ্যে কোনো রকম কোনো 2 নম্বরই পাওয়া যায়নি, যেটা অন্যান্য পরীক্ষাতে পাওয়া গেছে। তো যদি এটা না থাকে, আর যখন বলা হয়েছে যে কোনো টেট পাস বসে থাকবে না, তাহলে বসে আছে কেন? প্রশ্নটা কি এটা নয়? তাহলে আজকে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, তাদেরকে এটাই দোষ যে সে গরিব ঘরে জন্মেছে? নিশ্চয়ই এটা হওয়া উচিত নয়। তো এর জন্য কি কোনো রকম কোনো কর্মসূচি নেওয়া হয়েছিল? একদমই, আমরা বিভিন্ন দপ্তরে আরটিআই করে জেনেছিলাম যে কোথায় কত শূন্যপদ। সবভাবে তো আরটিআই রিপোর্ট দেয় না। তবে গতকাল বিকাশ ভবন থেকে যে নোটিফিকেশন দেয়া হলো, বিজ্ঞপ্তি দেয়া হলো, সেটা দেখেই আমরা বুঝতে পারলাম যে পরিস্থিতি কতটা খারাপ। আর সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি যে কটা জেলা, সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম। অবাক হয়ে যাবেন, পুরুলিয়ার মতো এরকম একটা জায়গা যেখানে পুরুলিয়া থেকে অনেক মানে ভালো ভালো স্টুডেন্ট বেরিয়ে আসেন, সেখানে 372টি প্রাইমারি স্কুলে, পুরুলিয়া জেলা 372টি প্রাইমারি স্কুলে শিক্ষক নেই। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন সবচেয়ে সেরা আমাদের সময় একটা মানে স্কুল বা মিশন যাই বলুক না কেন, একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল। তো সেখান থেকে তো যারা আসে তারা তো মানে সেরা লেভেলেরই আছে। মানে আজকে আমার যারা বন্ধু বান্ধব রয়েছে তারা সেই জায়গায় বসে রয়েছে। 372টি স্কুলে শিক্ষক নেই বা একজন শিক্ষক, মানে অবাক হয়ে যাবেন আপনি কি পরিস্থিতি মানে প্রাথমিক শিক্ষায়। আর বাঁকুড়া জেলা, আমরা জানি বাঁকুড়া জেলা থেকে কেউ কিন্তু অনেক ভালো, একদম বাঁকুড়া মেদিনীপুর আলাদা লেভেলেরই লোক। একদম বাঁকুড়া জেলাও কিন্তু অনেক মানে এডুকেটেড। সেখানে 371টি স্কুলে শিক্ষক নেই অথবা একজন শিক্ষক আছে। এই তথ্য সরকারি ভাবে দেয়া হয়েছে, এর থেকে হয়তো বেশি হতে পারে। এরপরও আরেকটা বলছি, পশ্চিম মেদিনীপুর জেলা, সেখানে 227টি স্কুলে শিক্ষক নেই। তারপর আসছে পূর্ব বর্ধমান জেলায় 178টি স্কুলে 178 শিক্ষক শূন্য বা একজন শিক্ষক আছে। বীরভূমে 156টি স্কুলে একজন শিক্ষক বা শিক্ষক নেই, শিক্ষক শূন্য। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আছে, কিন্তু এই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূম এটা চোখে পড়ার মতো। যে কটা আমি জেলা শুনলাম, প্রত্যেকটা জেলা থেকে আমাদের মানে কোনো না কোনো মনীষী এর আগে জন্মেছেন। একদম। এবং প্রত্যেকটা জেলাতে যে সমস্ত স্কুলগুলো ছিল বা মিশনগুলো ছিল বা যেখানকার ছেলেপুলেগুলো আছে, মানে যেমন আমি যদি বলি মেদিনীপুরের ছেলেরা মারাত্মক ট্যালেন্টেড হয়, আমি যেটুকু দেখেছি।
মানে আমিও তো এই ফিল্ডের সঙ্গে যুক্ত, আমার মানে রেলের ছাত্রছাত্রীরা রয়েছে। এছাড়াও মানে আইকিউ লেভেল নিয়ে আমি ওদেরকে একটা জিনিস আগের দিন ডিসকাস করছিলাম, সেই রেসপেক্টে এদের আইকিউ লেভেল মারাত্মক হয়, একদম। কিন্তু আজকে যদি প্রাথমিকভাবে তারা শিক্ষা নাই পায় তাহলে সেই আইকিউ নিয়ে করবেটা কি? একদমই তাই স্যার। তো এমতো অবস্থাতে কিন্তু ভাই একটা কথা কি জানো তো, এর আগে যখন আমরা পরাধীন ছিলাম তখন কি আমরা স্বাধীনতার পেছনে দৌড়াইনি? তোমরা কি এখন স্বাধীনতার পেছনে দৌড়াচ্ছ না? যারা রেলের পরীক্ষা দিচ্ছ, যারা ব্যাংকের পরীক্ষা দিচ্ছ, বা যারা অন্যান্য এক্সামের জন্য, আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এটাই তো আমাদের স্বাধীনতা, কারোর উপর ডিপেন্ডেন্সি থাকবে না। তাহলে তোমরা যারা আজকে বড় হচ্ছ, তোমরাও একদিন সংসারী মানুষ হবে, সবাই তো সন্ন্যাস হয় না, তোমাদেরও একদিন সন্তান সন্ততি হবে, এবং যখন তারা শিক্ষার জন্য সরকারি স্কুলগুলোতে যাবে, এই সরকারি স্কুলগুলোই তো আলটিমেটলি বেহাল অবস্থায় পড়ে থাকবে। সবাই কি সেই জেভিয়ার্স, হলিরক, হলি চাইল্ড এই সমস্ত জায়গায় পড়ার মতো ক্ষমতা রাখে? তো সমস্যা নয়। তাহলে এক্ষেত্রে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। যদি আজকে আমাদের কি বলা হয়েছে কনস্টিটিউশনে, যে যদি আজকে ফান্ডামেন্টাল রাইটস এর ওপর যদি কোন রকম কোনো আঘাত আসে, এটা এক একটা পার্সনের কাছে, ফান্ডামেন্টাল রাইটস মানে কি কোনো পার্টিকুলার কোন একটা সংস্থা নয়, এক একটা পার্সন, ইন্ডিভিজুয়াল পার্সন, তুমি আমি আমরা সবাই, তো তাদের কাছে যদি এরকম একটা স্বাধীনতার জায়গাতে একটা হস্তক্ষেপ হচ্ছে বিভিন্নভাবে, যদি এরকম সমস্যা হয়, আমরা সেখানে কিন্তু স্বাধীনতার জন্য বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করতে পারি। কোর্ট তার জন্য রয়েছে এবং বিভিন্ন মানে পরিপন্থী উপায়ও রয়েছে। কিন্তু সমস্যার ব্যাপারটা হচ্ছে এটাই, যেটা তোমরা দেখেছিলে যে গ্রুপ ডি পরীক্ষাতে, রেলের গ্রুপ ডি কথা বলছি, যে কোর্ট কেস হওয়ার জন্য পুরো জিনিসটাই ডিলে হয়ে যাচ্ছে। কারণ আমরা যতই হোক ইন্ডিয়াতে বসবাস করি, এবং ইন্ডিয়ার মধ্যে একটা কোর্টে কোনো যদি কেস চলে যায়, তাহলে ওই যে একটা কথা আছে না, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, ওই দিনের পর দিন চলেই যায়। এই জন্য আমাদের মেন কথা আন্দোলন নয়, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে শিক্ষাটা আমাদের অধিকার, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি, এবং যে বঞ্চিত হচ্ছি তার জন্য কোনো কিন্তু পার্সেন্ট, যে এরকম পার্সন আছে যারা, যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে যারা এগুলোর জন্য কোয়ালিফাইড নয়, এটা কিন্তু নয়। আমাদের এই ভারতবর্ষ থেকেই গোটা ওয়ার্ল্ডে যে সমস্ত বড় বড় জায়গা রয়েছে সেখানে লিড করছে, কারণ আমরা সেই রকম মেরিটোরিয়াস পার্সনের মধ্যে পড়েই। আজকে ওয়ার্ল্ড ইকোনমি যার কথা শুনে সেটা হচ্ছে আমেরিকা। যেই মুহূর্তে সাংহাই কর্পোরেশনে যখন গেল, মানে এসিও সামিটে যখন আজকে মোদিজি গেলেন, সেখানে কি দেখা গেল, যেই মুহূর্তে এই যে রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না, এরা তিনজন একজোট হয়ে গেল, চাপে পড়ে গেল কিন্তু অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র, সে যতই তার দাবদাবে থাকুক না কেন। আমি কেন এটা মানে আনলাম, তার কারণটা হচ্ছে এটাই, যে আমাদেরকে, আমাদের দাবদাবা প্রথম দিন থেকে ছিল, আছে এবং থাকবে, এবং যদি আমাদের সেই সার্বভৌমত্ব বজায় রাখতে হয় তাহলে অবশ্যই আমাদের শিক্ষাটা দরকার। এবং এই জন্যই আমি ডেটটা আপনার কাছে জেনে নেব যে নেক্সট আমাদের কর্মসূচি কবে আছে, এবং সেই অনুযায়ী ওদেরকেও বলবো সেভাবে আসার জন্য। দেখুন, আমরা 19 তারিখে কিন্তু প্রাইমারি শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে 23 জেলা স্বতঃস্ফূর্তভাবে আমরা কিন্তু প্রাইমারি শিক্ষা পর্ষদের দিকে এগোচ্ছিলাম 19 তারিখে। আচ্ছা, 19 আগস্ট। 19 আগস্ট। আচ্ছা, সেখানে অনেক প্রতিবন্ধী বোনেরা, দিদিরা, অনেক ব্লাইন্ড ম্যান ছিল। হ্যাঁ হ্যাঁ একদম। শিয়ালদায় দেখা হলো, অনেকে চোখে দেখতে পায় না, ধরে ধরে নিয়ে এসছে। তো স্বতঃস্ফূর্তভাবে আমরা প্রাইমারি শিক্ষা পর্ষদের দিকে যাচ্ছিলাম। তো সেখানে গিয়ে কোনো আলোচনা ছাড়াই, কোনো আলোচনা পথ না তৈরি করে পুলিশ টানতে টানতে মানে বাসে তুলে নিয়ে থানায় নিয়ে গেল। গর্ভবতী বোনেরাও কিন্তু তাদেরকেও দেখা হয়নি, টানতে টানতে তুলে নিয়ে বেরিয়ে গেল। বিধাননগর কমিশনারের বিভিন্ন থানা ভর্তি হয়ে গেছিল, না পেয়ে রাস্তায়ও দাঁড় করিয়ে রেখেছি।
কোনো আলোচনা ছাড়াই আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণ যে অবস্থান, পুলিশ একটা আলোচনায় আসুক। আবারও বলছে, পুলিশ আমাদের কোনো শত্রু নয়, ওনারা অবশ্যই শান্তি বজায় রাখার জন্য আছেন, আমাদের বন্ধু। কিন্তু আলোচনা ছাড়া যেটা করলো, এটা পুলিশের অতি সক্রিয়তা। এই অতি সক্রিয়তার কিন্তু প্রতিবাদ একটা থাকছে 11ই আগস্ট। এই 2215টি স্কুলের শিক্ষক শূন্য, যার ফলে স্কুলের পঠন পাঠন, শিক্ষার্থীদের পঠন পাঠন যে তীব্র ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে, এই ক্ষতির জবাব চাইতে আগামী 11ই সেপ্টেম্বর আমরা কলকাতায় যাচ্ছি। আমরা কলকাতা কর্মসূচির ডাক দিয়েছি। স্বতঃস্ফূর্তভাবে 23 জেলার চাকরি প্রার্থীরা, মানে প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা, প্রাইমারি স্কুলের বা প্রাইমারি শিক্ষার যে ধ্বংস হচ্ছে দিনের পর দিন, এর বিরুদ্ধে, মানে এই যে ধ্বংসের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবিতে, অর্থাৎ দ্রুত নোটিফিকেশন, মানে শিক্ষক নিয়োগ ছাড়া কোনো পথ নেই, কারণ পঠন পাঠনে তীব্র ক্ষতি হচ্ছে। আমি শুধুমাত্র তোমাদেরকে এটা বলবো যে আজকে যারা টেট পাস করে আছে তারা তো আসবে। আমি এক্সপেক্ট করব যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন আপনাদের চাকরিটা কতটা জরুরি, কারণ দিনের পর দিন সময় পেরিয়ে যাচ্ছে। টেট যতই পাস করে থাকুন, যদি আজকে সময়টা পেরিয়ে যায়, 40 বছর যদি 41 বছর হয়ে যায়, কেউ তো এক্সট্রা রিল্যাক্সেশন পাবে না। তো যদি না পায়, তাহলে এখনই আমাদের নোটিফিকেশন দরকার রয়েছে। আর যদি এই নোটিফিকেশন দরকার থাকে, তাহলে এটা কিন্তু আমাদের এই ভোটের মধ্যেই করে দিতে হবে, না হলে কিন্তু কোনো কিছু করা সম্ভব হয়ে উঠবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যে সমস্ত ছাত্রছাত্রী বা আপনারা যারা ছাত্রছাত্রী বাবা মা দেখছেন, প্রত্যেককে রিকোয়েস্ট করব যাতে আপনাদের পরিবার থেকেও কেউ না কেউ আসুক। কারণ যখন একটা আন্দোলন, এটা আন্দোলন ঠিক নয়, এটা শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের গান্ধীজি শিখিয়েছেন যে যা কিছুই আমরা করব শান্তিপূর্ণভাবে। কারণ এই যে আমরা বলতে পারছি কোনো কিছু জিনিস, এই বাক স্বাধীনতা, এটাও কিন্তু আমাদের অধিকার। আর্টিকেল 19 এই কথাটা বলছে। তো সেই জন্য কোনো কিছু জিনিস, কোনো কিছু যখন আমাদের অবহেলিত হচ্ছে, সেই জায়গাটা যদি আমরা ফিরে পেতে চাই, তো শান্তিপূর্ণ আমাদের একটা জমায়েতের প্রয়োজন রয়েছে। আর আমি সেই সমস্ত পুলিশ অফিসারদেরকে আমি বলবো, আপনাদের কি এখানে যখন শিক্ষা দেওয়া হয়েছে, এই জন্য শিক্ষা দেওয়া হয়েছে, নাকি সমাজ গড়ার জন্য শিক্ষা দেওয়া হয়েছে? যদি আজকে একটা কোনো সভা সমিতি হচ্ছে, যদি সেখানে কোন রকম কোনো মানে হিংসাত্মক কাজ না ঘটে, তাহলে আপনারা কখনোই এই সমস্ত জিনিস করতে পারেন না। তাহলে কি করে এটা হচ্ছে? আমি আজকে অন ক্যামেরা এই ডিসকাশনের পর প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমি জীবনে কোনোদিন পুলিশের জন্য পড়াবো না, যতদিন পর্যন্ত না এই পরিস্থিতি ঠিক হচ্ছে। এইভাবে যদি সমাজ গড়তে হয় না, এটা সমাজ গড়ছে না, এটা সমাজ ধ্বংস হচ্ছে। আমি আজকে শুনে এবং সেই সমস্ত জিনিসপত্র মানে ক্লিপিংস আমি দেখে রীতিমতো আমার শরীর শিউরে উঠলো যে আমি এদেরকে পড়িয়ে বড় করে তারপর এই সমস্ত জায়গায় পাঠিয়েছি। এগুলো তো ঠিক জিনিস নয়। আজকে যদি আজকে ইংরেজ সরকার থাকতো, তাহলে সেই ইংরেজ সরকারের মানে হয়েই আমরা কাজ করব? তাহলে কি সুভাষচন্দ্র বোস আইএস পেয়ে কি ছেড়ে দিলেন? এমনি ছেড়ে দিলেন? এই জন্য জীবনে না, অনেকে ইউপিএসসি ক্যাডার হতে পারে, আইএস অফিসার হতে পারে, কিন্তু সুভাষচন্দ্র বোস একজনই হয়। একদম। আমি কথা দিলাম, যতদিন পর্যন্ত না এই পরিস্থিতি ঠিক হচ্ছে, আমি পুলিশের কোনো ক্লাস তোমাদের নেব না। আমি নেব না। আমি এরকম ছাত্রছাত্রী তৈরি করতে পারি না, আমি এরকম নাগরিক তৈরি করতে পারি না, আমি এরকম সরকারি কর্মচারী তৈরি করতে পারি না। আর প্রত্যেককে রিকোয়েস্ট করব
যাতে 11 তারিখ যে আমাদের অনুষ্ঠানটা রয়েছে, মানে অনুষ্ঠান অ্যাকচুয়ালি নয়, এটা হচ্ছে একটা শান্তিপূর্ণ আন্দোলন, আপনারা টেট পাস করে থাকুন বা না করে থাকুন, যারা আশায় রয়েছেন যে পরে কোনো টেট আসবে, একটা জিনিস মাথায় রাখুন, যদি আগের রিক্রুটমেন্টের প্রসেস কমপ্লিট না হয়, নতুন রিক্রুটমেন্ট কখনো শুরু হতে পারে না। তাহলে অতি অবশ্যই আগের রিক্রুটমেন্টকে কমপ্লিট করাতে হবে, সেটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং একজন নাগরিক হিসাবে আমাদের শিক্ষাটাও দায়িত্বের মধ্যে পড়ে। তো অত্যাবশ্যই এই 11 তারিখ শান্তিপূর্ণ যে আন্দোলন হচ্ছে, সকলে আসুন, যোগ দেন, এবং আমরা আমাদের স্বাধীনতা ছিনিয়ে আনবই। আমি অন্তিমে আপনাকে রিকোয়েস্ট করব, যদি যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, কারণ আপনি তো এই টোটাল যা যা জিনিসপত্র হচ্ছে সবকিছুকে দেখছেন প্রথম থেকে সামনে থেকে, তো যদি কিছু বলেন। দেখুন, আমার সবচেয়ে খারাপ লাগে, মানে অনেক চাকরি প্রার্থীদের, 23 জেলার চাকরি প্রার্থীদের সাথে কথা হয়, অনেকে বাসে যেতে যেতে পড়েছে, ট্রেনে যেতে যেতে পড়েছে, যে কোনো খারাপ পরিস্থিতিতে তার মধ্যেও কিন্তু তিনি একটা সময় পড়েছেন, একদম পড়ে টেট উত্তীর্ণ হয়েছেন। এমন অনেকে আছে মায়ের কানের সোনা, নাকের সোনা দিয়ে বন্ধক রেখে, জমি বন্ধক রেখে তারা পূর্ণ প্রশিক্ষিত 2 বছরের ট্রেনিং নিয়েছে। তারপরে কত প্রতিকূলতার মধ্যে টেট উত্তীর্ণ হওয়ার পর আশা জাগিয়েছিলেন প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি, যে বছরে 2 বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু গত 3 বছরে আমাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আর যদি আপনারা বাড়িতে বসে থাকেন, তো আজ যেটা 2215টি স্কুল শিক্ষক শূন্য হচ্ছে, আগামী দিনে এটা আরো বেড়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। তাই আসুন, সরকারি বিনামূল্যে শিক্ষা বাঁচিয়ে রাখতে 11 তারিখে রাজপথে আসুন। আপনার খিদে আপনাকে খেতে হবে, আপনাকে কিন্তু কেউ এগিয়ে দেবে না। যারা টেট উত্তীর্ণ আছেন, আসুন রাজপথে, আসুন নিজের অধিকারটা ছিনিয়ে নিতে। এই অধিকার আপনাকে কেউ দেবে না। সব দিকে সবকিছু হচ্ছে, দেখতে পাচ্ছেন, সরকার সব দিকে সবকিছু করছে, কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগের বেলায় কিন্তু জিরো। 2017 সালের টেট উত্তীর্ণ এবং 2014 সালের টেট উত্তীর্ণদের নিয়ে শেষ নিয়োগ হয়েছে। আজ আমাদের কেন এই স্টুডিওতে এসে স্যারের সাথে কথা বলে আমাদের বার্তা দিতে হচ্ছে? আমাদের তো স্কুলে থাকার কথা ছিল। কেন বিভিন্ন ভাবে বার্তা দেওয়া হচ্ছে আন্দোলনের জন্য, দিকে দিকে সকলকে সংঘবদ্ধ করতে হচ্ছে, কেন হচ্ছে? তাই আগে 11 তারিখে আসুন, 19 তারিখের মতো কেউ পিছবেন না, শান্তিপূর্ণভাবে সামনে এগিয়ে চলুন। একটা আলোচনা হোক, সরকারের সাথে আমাদের একটা আলোচনা হোক, এর পথ, এর সমাধান বের করা হোক। প্রত্যেকেই 11 তারিখে আসবেন, শত প্রতিকূলতা সত্ত্বেও আসুন, দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ। আগামী দিনে স্কুলগুলোকে আমরা একটা সঠিক মনোবিজ্ঞান সম্মত পদ্ধতিতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। জীবনে আমি একটা কথা, আমি যখন অন্যান্য ক্লাসে থাকি তখন আমি বলে থাকি, একটা দেশ তখন উন্নত হতে পারে যখন আমরা নিজেরা উন্নত হব। আমাদের যদি আজকে নিজেদের ইনকাম বেশি হয়, আমরা তত পরিমাণ ট্যাক্স সরকারের ঝুলিতে দিতে পারবো, আর যত পরিমাণ ট্যাক্স সরকারের ঝুলিতে পড়বে তত দেশ উন্নত হবে, কারণ সরকার দেশের হয়ে কাজ করে। কতদিন পর্যন্ত তোমরা শুনবে যে কিরে বয়স তো হয়ে গেল, এবার বিয়েটা করে ফেল, কিরে বয়স তো হয়ে গেল, চাকরি বাকরি তো আর হলো না, আমার বাবু ওইখানে পোস্টেড হয়ে গেছে, তুইও কিছু একটা কাজের ব্যবস্থা করে ফেল। আজকে প্রত্যেকের মুখে ছামা বসে যাবে, কারণ দিনের শেষে আমরা প্রত্যেকে জানি একজন বাঙালি হিসাবে সরকারি চাকরি কি হতে পারে। তাই আমি আশা রাখবো তোমাদের সকলের কাছে এবং আপনাদের সকলের কাছে, এই শিক্ষাকে, এই সমাজকে একটা নির্দিষ্ট দিশা দেখাতে, যেটা আমাদের প্রাপ্য, সেই প্রাপ্যের অধিকার ছিনিয়ে আনতে আপনারা সকলে 11 তারিখ আসবেন। এবং এই যে আমাদের
শান্তিপূর্ণ অবস্থান হবে, কোন রকম কোনো হিংসাত্মক হবে না। আমি প্রথম থেকে জানিয়ে দিচ্ছি, আমরা কখনোই সাপোর্ট করি না হিংসাত্মক কথাবার্তা। শান্তিপূর্ণ আলোচনা হবে। যে কথাবার্তা হয়েছিল, যে আমাদের প্রশ্ন হচ্ছে এটাই যে আমরা সবাই রেডি আছি, আমাদেরকে কখনো বলছি না যে আপনাকে আমি 15 লাখ টাকা দিয়ে দিচ্ছি, 20 লাখ টাকা দিয়ে দিচ্ছি, আমাকে চাকরি দিয়ে দিন। আমরা বলছি সুযোগ চাইছি, একটা সুযোগ দিন, যাতে আমরা নিজেরা নিজেদের দম দেখিয়ে চাকরিটা পেয়ে যে সমস্ত স্কুলগুলো আজকে বন্ধের মুখে রয়েছে সেগুলোকে আবার পুনরায় খুলে দিয়ে সবার জন্য শিক্ষাটা সমান ব্যবস্থা করে দিতে পারবো। একজন নাগরিক হিসাবে, একজন টেট উত্তীর্ণ হিসাবে এবং একজন টেট প্রার্থী হিসাবে আমি এক্সপেক্ট করব সবাই 11 তারিখ এই শান্তিপূর্ণ অবস্থানকে সমর্থন করবেন এবং এগিয়ে আসবেন। দেখা হচ্ছে 11 তারিখ সেই শান্তিপূর্ণ আন্দোলনে। নমস্কার।